সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি নিয়ে এসেছি আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও। তো বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এখন, মানে আমি মিন করতে চাইছি যে তোমাদের মধ্যে যারা আর্টসের বিষয়গুলি ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি এগুলো অলরেডি দিয়েছো। আজ হচ্ছে তোমাদের, আমি যখন ভিডিওটা তৈরি করছি 9 ফেব্রুয়ারি। তো 9 ফেব্রুয়ারি সকাল দিকে, এখন তোমরা সম্ভবত এখন ভিডিওটা দেখবে না, তোমরা যখন এক্সাম হল থেকে ফিরে পরীক্ষাটা দিয়ে, ম্যাথ পরীক্ষাটা দিয়ে তারপর এই ভিডিওটি সম্ভবত দেখবে। তো তাদেরকে আমি বলছি, যারা তোমরা মাধ্যমিকের অ্যাসপিরেন্টস আছো কিন্তু আমার আগের ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই আগে আমার চ্যানেলটি ভিজিট করে আমার আগের ভিডিওটি দেখে নাও। কেননা আমি আমার আগের ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে ক্ল্যারিফাই করেছিলাম যে কারা সাজেশন ফলো করবে। সাজেশন বলতে গেলে তোমাদের প্রাইভেট টিউটর বলো, তোমাদের যে গভর্নমেন্ট স্কুলে পড়ো সেই গভর্নমেন্ট স্কুলে স্কুল টিচার বলো, ক্লাস টিচার বলো, কিংবা কোনো এমন ইউটিউবার বলো যারা এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করে ইউটিউবের মাধ্যমে, তাদের কাছ থেকে, তাদের থ্রু তোমরা একটি সাজেশন পেয়ে থাকো অল সাবজেক্টের। মানে যেমন ম্যাথ হয়, ফিজিক্যাল সায়েন্স হয়, লাইফ সায়েন্স হয়, আর্টসের বিষয়গুলো হয়, বাংলা হয়, ইংলিশ হয়। এগুলো সাজেশন বলতে গেলে একটা সাজেস্টিভ কোশ্চেনের লিস্ট। সেখানে এমন কোশ্চেনগুলি থাকে যেগুলি এক্সামে পড়বার সম্ভাবনা বেশি থাকে। তো এগুলি কাদের জন্য এই সাজেস্টিভ কোশ্চেনের লিস্ট এগুলো ফলো করে তারপরে এক্সাম হলে যাওয়া উচিত, এবং কারা উইদাউট এনি সাজেশন, কোনো সাজেশন বা কোনো সাজেস্টিভ কোশ্চেনের লিস্ট ছাড়াই কারা এমনি এক্সাম হলে যেতে পারবে। আমি বলেছিলাম, সেটাতে আমি ছোটোভাবে সংক্ষেপে বলে রাখছি যে আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম যারা ডেলি রেগুলার বেসিসে প্রত্যেক দিন একটি কনসিস্টেন্সি মেনটেন রেখে অন্তত 45 মিনিট থেকে অন্তত 3-4 ঘন্টা পড়াশোনা করেছো, একটা নির্দিষ্ট সময় প্রতিদিন পড়াশোনা করেছো একটি রুটিন মেনটেন রেখে, তো তাদের আলাদা করে কোনো সাজেস্টিভ কোশ্চেনের লিস্ট বলো বা সাজেশন বলো সেগুলো ফলো করার দরকার নেই। যারা একটি কনসিস্টেন্সি মেনটেন রেখে যারা পড়াশোনা করেছো, তো তাদের মানে যে জায়গাটা, তাদের হচ্ছে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। সায়েন্সের বিষয়গুলো হচ্ছে সব কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করা দরকার। এটা বলতে আমি কী বলতে চাইছি, যেমন টেক্সট বইটা তুমি ধরো, যে কোনো টেক্সট বই আছে ফিজিক্যাল সায়েন্সে, সেটা ছায়া বলো বা প্রান্তিক বলো, এই বা সাঁতরাই বলো না কেন, বা যে কোনো বই, সেগুলো আগে পড়লে ভালো করে 2-3 বার। টেক্সট বই থেকে থিওরিটা পড়লে, তারপর টেক্সট বই থেকে থিওরিটা পড়ার পর যে তোমাদের কোনো একটা রেফারেন্স বই, সেটা যে রেফারেন্স বই হোক না কেন, এখন ওয়ান অফ দ্য বেস্ট রেফারেন্স বই হচ্ছে রায়ো মার্টিন। ওটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বই হিসাবেও, মানে খুবই বিখ্যাত বই ওটা রায়ো মার্টিনের। আর রায়ো মার্টিনের যে ভৌতবিজ্ঞান বিচিত্রা বলো, যেটা ফিজিক্যাল সায়েন্সের একটি রেফারেন্স বই রায়ো মার্টিনের তরফ থেকে, তো সেই রেফারেন্স বইটা হচ্ছে সব থেকে উচ্চ মানের কোশ্চেনগুলো তোমরা পাবে। এবার যারা একটু দুর্বল আছো পড়াশোনায়, তাদের জন্য রায়ো মার্টিনটা অতটা ভালো নাও হতে পারে। তারা অন্য কোনো বইও ফলো করতে পারো, যেমন সাঁতরা বলো, যেমন ছায়া প্রকাশনী বলো, এগুলো ফলো করে থাকতে পারো। তো সেই কোশ্চেন অ্যান্সারের বইগুলো ফলো কখন করবে, যখন টেক্সট বইটা পড়া হয়ে যাবে। তারপরে এবারে কোশ্চেন কালেকশানের জন্য মাল্টিপল চয়েস আছে, যেমন এবিটিএ টেস্ট পেপার বলো। এবিটিএ টেস্ট পেপারটা মানে ম্যান্ডেটারি, ওটা মানে তোমাদের করা দরকার। এবিটিএ টেস্ট পেপারের সাথে হয় রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা, অথবা অল্টারনেট হিসাবে একটা নতুন বই বেরিয়েছে মার্কেটে, সেটা হচ্ছে পারুল প্রকাশনীর প্রশ্ন সংকলন। তবে আমাকে যদি বলো, আমি রেকমেন্ড করব পারুলের প্রশ্ন সংকলনটা না নিয়ে তোমরা রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রাটাই ফলো করো। আমি তোমাকে একটু আগেও বললাম, তোমাদেরকে একটু আগেও আমি বললাম যে ভিডিওটি আমি যখন আপলোড করব তখন সম্ভবত তোমরা এক্সাম হলে থাকবে। তোমরা এই ভিডিওটি হয়তো দেখবে তখন, যারা যারা ভিউয়ার্স আছো আমার এই ইউটিউব ভিডিওর ভিউয়ার্স, তো তারা এই ভিডিওটি তখন দেখবে যারা এক্সাম হল থেকে বেরিয়ে বাড়ি ফিরেছো, এবার হয়তো তোমরা ভিডিওটা দেখছো, এমনি সিচুয়েশান হতে পারে। তোমাদের সায়েন্সের 3টি সাবজেক্ট, এটা সবাই জেনে থাকো, তাও আমি বলে রাখছি যে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই 3টি সাবজেক্ট। তার মধ্যে
যারা পিওর সায়েন্সে পড়বে তাদের জন্যে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথ। এই দুটি সাবজেক্ট সব থেকে ইম্পর্ট্যান্ট। তো এরপর অনেকের অনেক মানে কনফিউশন থাকতে পারে, অনেকে ভাবছো যে কম্পিটিটিভ এক্সামের জন্যে কত বেশি পার্সেন্ট দরকার। তো তোমরা কম্পিটিটিভ এক্সামটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের এইচএসের রেজাল্টের উপরে। তোমরা এই মাধ্যমিক দিবে মানে দিচ্ছ, তো এখন ওইটার সাথে কোনো ম্যাটার করে না। যদিও তবুও বলে রাখি যে ফাউন্ডেশনটা তৈরি হয় এই ক্লাস 9 ও 10-এ। এইটার উপরে ফাউন্ডেশনের উপরে বেস করে তারপরে যদি তোমরা এখন ভালো রেজাল্ট না করো তাহলে তোমাকে অনেক বেশি পড়তে হবে ডেইলি। যদি 4 ঘন্টা পরে তোমাদের কাজ হয়ে যেত, যদি যারা ভালো রেজাল্ট করেছো, এবারে যদি সেটা মেকআপ দিতে হয় তোমাদের তেমনি বেশি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড হয়নি, তোমরা ধারণাগুলো স্পষ্ট নয়। ফিজিক্যাল সায়েন্স বলো বা তোমরা ম্যাথ বলো, এগুলোতে উইক থেকে যাও, তাহলে আরও বেশি পড়াশোনায় জোর দিতে হবে তোমাদেরকে। তো এবার মাধ্যমিকে তোমরা যদি 70% অন্তত পেয়েছো, ম্যাথেও 70% এবং সাপোজ ধরে নাও ফিজিক্যাল সায়েন্সেও 70% পেয়েছো, তো তাহলে কি বলা উচিত? তাহলে বলা উচিত যে তোমাদেরকে আরও বেশি পড়াশোনা করতে হবে, যে এই নাম্বারটা এনাফ নয়। এই নাম্বারটা যদি কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে বলো তাহলে 70% থেকে 90%ও মানে এনাফ নয়, আরও বেশি পড়াশোনা করতে হবে, আরও বেশি পড়াশোনার উপরে জোর দিতে হবে। তো আজকের আমার এই ভিডিওটি করার মেন পারপাসটা এবার বলি। আজকের আমার এই ভিডিওটি করবার মেন পারপাস হলো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা এবারে যারা সায়েন্স নেবে, পিওর সায়েন্স নেবে, পিওর সায়েন্সে যারা অ্যাডমিশন নেবে, স্কুলে অ্যাডমিশন নেবে, তারা অনেকে হয় অন্তত একবার ট্রাই করবার জন্য কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকে। হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মানে যেই মেন, যেই অ্যাডভান্স, অথবা যেটা স্টেট লেভেলে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মানে হচ্ছে WBJEE সেটা, অথবা নিট। এই টাইপের কম্পিটিটিভ এক্সামগুলি সবাই দিয়ে থাকো, ঠিক আছে? তো এই কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভেই বলো বা তোমাদের WBCHSC বোর্ডের আন্ডারে যে 11, 12 আর বোর্ড এক্সামের প্রিপারেশনের জন্যেই বলো, তা যারা এই চ্যানেলটি তারা ফলো করে রাখতে পারো। কারণ এখানে এইচএসের বোর্ড এক্সামের জন্য বলো বা কম্পিটিটিভ এক্সামের জন্য বলো, এই চ্যানেলটা যদি তোমরা ফলো করে রাখো আমার চ্যানেলটা, তাহলে তোমরা বেনিফিট পাবে ইন ফিউচার।